আপনি রাজাকার, এ আবার বলে আপনার বাবা রাজাকার ছিল, কবর থেকে আপনার দিতে হবে, এক্সপ্লানেশন দিতে হবে। এরা বলছে আপনারা স্বাধীনতা বিরোধী। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নায় ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে, পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। তো এটা কিন্তু আপনার যেটা বললাম ফজুল হতে পারে, বাট ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল ওয়েপেন। এবং এই ওয়েপনাইজেশনের জন্য আমাদের সমাজে যে ডিভিশনটা তৈরি হয়েছে, আমাদের সমাজ কিন্তু এখন সম্পূর্ণ একটা ফ্রাজাইল অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেখানে আমাদের পলিটিশিয়ানদের খাসরত টু আনসার ফুয়াদ, এই পলিটিশিয়ানদের খাসরত যে ভালো হবে এটা আপনি আশা করেন কি করে? কারণ পলিটিশিয়ানরা মনে করে যে এটা কোনো রাষ্ট্র না, এটা একটা জনপদ, এটার প্রতিষ্ঠান করার দরকার নাই। কারণ প্রতিষ্ঠান করলে পরেই তো আমি লুটপাট করতে পারবো না। আমার একমাত্র অবজেক্টিভ হলো আপনার রাষ্ট্রের টাকা পয়সা কী করে আমি নিয়ে আমি আমেরিকায় পাড়ি দেবো, কোথায় আমার ছেলের জন্য ফিফথ অ্যাভিনিউতে বাড়ি কিনবো, দুবাইতে গিয়ে আমি প্রাসাদ কিনবো, এটাই তো উদ্দেশ্য। এবং সাধারণ জনসাধারণের মধ্যে এটা কন্টামিনেটেড হয়ে গেছে। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য যে আমি কি পেলাম। এই 24-এর এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এই সাইকিকটাই কাজ করছে, আমি কি পেলাম। যেরকম আমাকে অনেকে বলেছেন যে আপনি তো শেখ হাসিনার আমলে খুব লাফাইছিলেন, তা আপনি কি পেলেন? আমি কি পেলাম? আমি এখন আনন্দে কথা বলতে পারছি, আমার পিছনে কোনো লোক বলছে না যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব, এটাই আমার পাওয়া না। আমার মেটেরিয়াল পেতে হবে, আমার মন্ত্রী হতে হবে, আমার উপদেষ্টা হতে হবে। এটা আমাদের সমাজে একেবারে ইউনিভার্সাল। আপনি খালি পলিটিশিয়ানদেরকে দোষ দিয়ে কী হবে? এই পলিটিশিয়ানদেরকে তো আমরাই ইলেক্ট করি, আমরাই তো ভোট দিয়ে তাদেরকে জানি। কিন্তু যেরকম আমার এলাকা থেকে যিনি জিতেছেন ওনার বিরুদ্ধে খুনের মামলা আছে, ওই যে কি জানি নাম না, রবিউল আলম বোধহয়, ধানমন্ডি 10 ওখান থেকে। তো আমার এক বান্ধবী, তিনি খুব বিএনপি স্ট্রং, তা আমাকে ফোন করে বলে কি যে আপা আপনি কিন্তু রবিউলকে ভোট দেবেন। আমরা আফরোজে তুমি একটা খুনিকে আমাকে ভোট দিতে বলছো, তারপরে ভোটটা নষ্ট হবে মনে হলে হোক, কিন্তু সে ওই খুনিকেই ভোট দিবে। তো আপনার পলিটিশিয়ানদের দোষ কি? আমরাই ওকে ইলেক্ট করছি। জাতিগতভাবে যেহেতু আমাদের রাষ্ট্রের আদর্শগত ফাউন্ডেশন নাই, সেই জন্য রাষ্ট্রটা গড়ে ওঠেনি। এবং রাষ্ট্রটা গড়ে না ওঠার জন্য আপনার এখানে সবাই মনে করে যে আমার পার্সোনাল বেনিফিটটা কি হবে, এটাই হলো আসল কারণ। আচ্ছা, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেটার জন্য আমি শেষ করলে ভালো হয়। আচ্ছা, যেটা হলো আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা আলোচনা হয়েছে যে আমি দেখছি যেটা গুম প্রতিরোধ এবং মানবাধিকার, এমনকি পুলিশ কমিশন এমনভাবে এগুলিকে ডাইলিউট করা হয়েছে দলীয়করণের সাহায্যে, বিভিন্ন ধরনের আইনি অপব্যাখ্যা দ্বারা, তাতে এগুলির কোনো ফাংশনাল ভ্যালুজ বলতে সেরকম কিছু থাকবে না, যেটা আমরা আশা করেছি। আর গুমের মতো একটা অপরাধ, গুম একটা মার্ডারের চাইতে বড় ক্রাইম। কারণ যে ব্যক্তি গুম হয় তার পরিবার কিন্তু জানতে পারে না যে সেই লোকটা বেঁচে আছে না মরে আছে। মানুষ একজন প্রিয়জন মারা গেলে তার কবরে গিয়ে যে যার ধর্ম অনুযায়ী কবর জিয়ারত করে শান্তি পায়, কিন্তু সেটা পর্যন্ত তারা পায় না। এটার যে যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো লোক মার্ডার যদি হয় তার চেয়ে বেশি। আপনি মানবাধিকার কমিশন থেকে কেড়ে নিয়ে গিয়ে ইনভেস্টিগেশনটা পুলিশের কাছে দিয়েছেন। এই যে পুলিশ আপনার গুমের সঙ্গে জড়িত, পুলিশই তো আপনার গুম করে। র্যাবে অবশ্য আর্মিও আছে। এই যে আপনার র্যাবকে নতুন করে সাজিয়েছে, নামটা সাজিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে র্যাবে ছিল এক্স্যাক্টলি ওই জিনিসে আছে। তো সুতরাং আমি বলে শেষ করব যে আপনার যে জিনিসটা হয়েছে এটা আপনার ওই যে মানুষকে ওই যে বলে না যে আপনার ধোঁকা দেওয়া,
বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার 1 প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে। তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে, কারণ তারা একটার পর একটা বিচার বিভাগ থেকে শুরু করে এই মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ কমিশন, দুদক, যেগুলি আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলি আপনার, যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট অফ দি স্টেট মেশিনারি, এবং সেগুলি স্বাধীন থাকা অত্যন্ত জরুরি সরকারকে দায়বদ্ধ রাখার জন্য, জবাবদিহিতার জন্য, সেইগুলিকে ওনারা নির্বাহী বিভাগের ভিতরে নিয়ে আসতেছেন। এবং সুতরাং আমি জানি না আমাদের আর কি করতে হবে, কারণ 24-এর পর আর আমাদের কি করার আছে আমি জানি না। এখন কতখানি চাপ দিলে আপনার বিএনপি এই সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গের থেকে সরে আসবে, সেটা এখানে মাননীয় একজন আছেন, এমপি আছেন, উনি বলতে পারবেন। তো ওনারা কি করবেন আমি জানি না, কারণ এখন তো 2/3 মেজরিটি পেয়েছে বিএনপি, যেটা রেজওয়ানাকে আমি ধরেছিলাম, বললো না আমরা উগ্রবাদ যত না আসে সেই জন্য আমরা কাজ করেছি যাতে বিএনপি বেশি। আমি তুমি 2/3 দিলে কেন? তুমি 2/3 কম দিতা, 10টা কি 15টা কম দিতা, তাহলে তো এই বাসপর্দাটা পেত না। এখন তো অপোজিশনের কোনো কথাই তারা শুনবে না। অপোজিশন একটা বলবে, তারা বলবে তোরাই কে করি আমি। এটাকে বলে আপনার সংসদীয় স্বৈরাচার। সংসদীয় স্বৈরাচার থেকে আসে কর্তৃত্ববাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার থেকে আসে ফ্যাসিস্ট সরকার। আই হোপ আই এম রং। বিএনপি এই ভুল পথ থেকে সরে আসবে। একটা জাতি কিংবা রাষ্ট্রের একটা ফাউন্ডেশন দরকার হয়, একটা আদর্শগত ফাউন্ডেশন। না, এটা বললে পরে আপনারা আমাকে ভুল বুঝবেন না। প্রথম কথা হলো, আমরা যখন পাকিস্তান করেছিলাম, ফাউন্ডেশনটা ছিল যে আমরা সবাই মুসলমান, মুসলমানরা এখানে একটা আলাদা রাষ্ট্র করবে। পাকিস্তান হওয়ার পরেই কিন্তু সেই আইডিওলজিক্যাল ফাউন্ডেশনটাই চির খেলো যে আমরা কি মুসলমান নাকি বাঙালি মুসলমান, নাকি শুধু বাঙালি। না, এখন শুধু বাঙালি আর বাঙালি মুসলমান এটাও একটা বিতর্কের বিষয়। এটা বলতে গেলে আমাদের অনেক পিছনে যেতে হবে, সেই আলোচনায় আমি যেতে চাই না। প্রি পার্টিশনের যে পলিটিক্স, সেই পলিটিক্সের ভিতরে আনতে হবে। আমরা এই যে ইউনাইটেড বেঙ্গল যেটা ছিল, যেটা আপনার 1947 সালে ভাগ হয়ে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি আর ওখানে পশ্চিমবঙ্গ হয়েছে। এর আগে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এখন পর্যন্ত আছে মুসলমানদেরকে বহিরাগত বলা হয় তারা বাইরে থেকে এসছে, এইখানকার জনগণ তারা না। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ভারতকে পূর্ণভূমি মনে করে, 2টা রাষ্ট্র পৃথিবীতে তাদের দেশকে পূর্ণভূমি মনে করে, একটা হলো ইসরায়েল আর একটা হলো ইন্ডিয়া। পূর্ণভূমিটা হলো যে মহাভারতে এবং রামায়ণে এবং বেদ, প্রথম কথা যারা বৈদিক যুগে যারা এখানে ঢুকেছিল ইন্ডিয়াতে, তারা কিন্তু বহিরাগত। এখানকার যারা আদিবাসী যারা আপনার অরিজিনালি এখানে থাকতো, তারা কিন্তু কেউ বাইরে থেকে আসে নাই। আদিবাসী আমাদের এখনও আছে, সাঁওতাল আছে, মোরং আছে, হাজং আছে, তারাই ইন্ডিয়ার আপনার অরিজিনাল অধিবাসী। আর্যরাই ঢুকেছে এখানে। ঢোকার পরে আপনার এই ভূমিকে পূর্ণ করার জন্য তাদের রীতিমতো কতগুলি রিচুয়াল করতে হয়েছে। যেরকম বেঙ্গলে যখন ঢুকতে গেছে তারা, তখন তাদের দেবতা অগ্নি বলেছে এই ল্যান্ডে যাওয়া যাবে না, কারণ এই ল্যান্ডটা বাংলাদেশ হলো ম্লেচ্ছদের জায়গা। কাজে এখানে ম্লেচ্ছ মানে আদিবাসীদের জায়গা, এক্সকিউজ মি, আদিবাসীদের জায়গা। সুতরাং এখানে ঢুকতে হলে ভূমিটাকে পিউরিফাই করে নিতে হবে, এবং ব্রাহ্মণ শ্রেণী ওই ল্যান্ডটাকে পিউরিফাই করেছে।
সুতরাং ওইখান থেকে যে একটা ম্লেচ্ছ আর্য অনার্য যে দ্বন্দ্ব, সেটা প্রকাশিত হয়েছে প্রি পার্টিশন পর্যন্ত এবং এখন পর্যন্ত আছে। যে আমরা যারা এক্সকিউজ মি, আমি সরি, এগুলো পড়ে যাচ্ছে বারবার। ও, এখন আপনার প্রি পার্টিশন যুগে আপনার হিন্দু যারা ছিল তারা নিজেদেরকে বাঙালি বলতো, আর মুসলমান বাঙালিদেরকে শুধু মুসলমান বলতো। তো এটা বলতে চাই এই কারণে যে বাংলাদেশের ফাউন্ডেশনটাই আপনার বিতর্কিত। একথা শুনলে পরে অনেকেই নাখোশ হবেন আমার প্রতি, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা কিন্তু বিতর্কিত। আপনি বিতর্কিত হলো যে প্রথমে আপনি ইসলামকে ধারণ করে ইস্ট পাকিস্তান করেছেন, ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ সবসময় বাঙালি জাতীয়তাবাদ এনেছেন, বাঙালি জাতীয়বাদ আনার পরে আবার ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদেরকে নিয়ে আমরা এক জাতি কিনা সেই প্রশ্ন এসেছে। যেরকম আর.সি. মজুমদার, যিনি খুব বিখ্যাত হিস্টোরিয়ান, উনি ওনার বইতে লিখেছেন যে আপনার দেশের নাম বাঙালি রাখবেন, বাংলাদেশ রাখবেন কেন? বাংলাদেশ মানে বাঙালিদের দেশ। তাহলে ওয়েস্ট বেঙ্গল বাঙালিরা কী দোষ করেছে? যে বাঙালিরা আসামে থাকে তারা কি দোষ করেছে? যে বাঙালিরা ত্রিপুরায় থাকে তারা কি দোষ করেছে? এবং এই যে বাংলাদেশি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আজও মেটেনি কিন্তু। সুতরাং টু আনসার ফুয়াদ, যে স্টেটের ফাউন্ডেশন আপনার কোনো শক্ত আদর্শগত অবস্থান না থাকে, সেখানে রাষ্ট্র গঠন করতে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তারপরেও করা যায় যদি সেখানে সেই জাতীয় লিডারশিপ থাকে। আমরা সেই জাতীয় লিডারশিপ পাই নাই আনফর্চুনেটলি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রথম দিন থেকেই আমাদেরকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছিল। তার ফলে আমাদের রাষ্ট্রের যে দুর্বল ভিত্তি, তার উপরে দাঁড়িয়ে থাকা জনগোষ্ঠীর ভিতরে প্রচণ্ড বিভাজনের সৃষ্টি হয়েছে। বিভাজনটা হলো স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনার আরেকটা জানি কি, রাজাকার এবং নন রাজাকার। এগুলি আপনার এই যে সমস্ত বিতর্ক, এই বিতর্কগুলি যে কত ইউজলেস, কিন্তু প্রগতিশীল সাম্প্রদায়িক। এখন এই বিতর্কগুলি যে কত আপনার, আমাদের ভাষায় একটা কথা আছে ফজুল মানে ফিউটাইল, বাট ভেরি পলিটিক্যালি। আমার বক্তব্য পছন্দ হচ্ছে না। না, আমি যেটা বলছিলাম যে এগুলি একদম, আমাদের বাংলা একটা কথা আছে ফজুল, ইংরেজিতে বলে ফিউটাইল। এগুলি একদম আজও আপনার পার্লামেন্টে এটা নিয়েই তর্ক হয়।